ধন্যবাদ। ধন্যবাদ সোহেল। আহ, আমার মানে কমপ্লিমেন্টটা বোধহয় একটু বেশি হয়ে গিয়েছে আমার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রিজভী আহমেদ মঞ্চে উপস্থিত, আমাদের জয়েন্ট সেক্রেটারি, বিখ্যাত ছাত্রনেতা সোহেল সামনে উপস্থিত, আলোচকবৃন্দ এবং আজকের প্রধান উপস্থিতি আমার ছাত্রদলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা, সকাল থেকে প্রায় 10টার দিকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। সকাল থেকে তোমরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছ। এই অনুষ্ঠানে তোমরা কতগুলো বিষয় জেনেছ, শুনেছ, বুঝেছ নিশ্চয়ই। এই যে দেখো, আমরা অনুষ্ঠানটির নাম কি দিয়েছি? অনুষ্ঠানটির নাম আমরা দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা। বিগত 16 বছর, 2008 সাল থেকে যদি আমরা কম বেশি ধরি, 16 বছর ধরে, গতকাল তোমাদের কিছু সহকর্মী ছিল, আজ তোমরা আছো, অর্থাৎ গতকাল এবং আজকে যদি ধরি আমরা, ছাত্র দলের বহু নেতাকর্মী, সব না, একটা অংশ, ক্ষুদ্র একটা অংশই, তোমরা বিগত 16 বছর ধরে এই যে যেই স্বৈরাচারকে 1 বছর আগে, 1.25 বছর আগে আমরা বাংলাদেশের মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে বিতাড়িত করেছে যে স্বৈরাচারকে, সেই স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তোমরা রাজপথে ছিলে। চাইলে হয়তো তোমাদের অনেকেই সেই সময় বিসিএস পরীক্ষা দিয়ে অথবা ব্যবসা বাণিজ্য করে নিজেদেরকে গড়ে তুলতে পারতে, কিন্তু তোমাদের মতন হাজারো হাজারো ছাত্রদলের নেতাকর্মী সেই সুযোগটা হাতছাড়া করেছে। কেন হাতছাড়া করেছে? কারণ তোমরা একটি আদর্শে বিশ্বাস করতে। সেই রাজনৈতিক আদর্শটি হচ্ছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, এইগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, তার জন্য, ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা, তার জন্য আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা জীবনের মূল্যবান একটা সময় নিজের জন্য ব্যয় না করে আদর্শ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তোমরা সংগ্রাম করেছো। তার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সমগ্র বাংলাদেশে আমার যত ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা আছো। এখন আন্দোলন, আলহামদুলিল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে। এরপর কি আমরা দেখেছি? বিগত 16 বছর বাংলাদেশের, ইউ নেম এনি সেক্টর, কৃষি বলো, স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, আগামী প্রজন্মের ভবিষ্যৎ বলো, আইন শৃঙ্খলা বলো, আদালত বলো, প্রশাসন বলো, প্রত্যেকটা জিনিসকে ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসকে নিজের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছিল, ক্ষমতাকে ধরে রাখার জন্য। এখন আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা। আমরা যদি খুব ব্রিফলি একটি বিষয় দেখি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী যে আদর্শ, এটিকে যারা ধারণ করে সেই দল, এই দলকে বাংলাদেশের মানুষ যতবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, এই দলটি, হ্যাঁ, হতে পারে যে কোনো রাজনৈতিক দল চাইলেও যে সব কিছু ভালো করতে পারবে না, ভুল ত্রুটি থাকতেই পারে। এই পৃথিবীতে সব মানুষ, সব সংগঠন, ইনস্টিটিউশন যাই বলি না কেন, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সরকার বলি, দল বলি, যেভাবেই যা বলি না কেন। তারপরেও যদি আমরা দেখি, বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে,
এই দেশের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। দেখো, আমরা এখানে আহ, দেখেছি একটি বিষয় আলোচনা হয়েছে। তোমাদের ফোল্ডারের মধ্যে এরকম একটি লিফলেট আছে, যেটা হচ্ছে নদী, খাল, বিল ও পরিবেশ রক্ষা। এখানে কম বেশি তোমরা না দেখলেও না জানলেও ছবিতে দেখেছো। তোমরা কি দেখেছো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। তখন এ নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। কি ছিল প্রকল্পটি? খাল খনন প্রকল্প। কিছুই না, খাল কাটো, খাল কাটতে হবে। এই খাল কাটা, এটা তো জানো, তোমরা জানো না? এই বিষয়টা তো জানো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনায়, ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। এটি আলোচনা হয়ে গেছে। এটি যে উপস্থাপন করেছে, এটি আলোচনা হয়ে গেছে। এখন কেন করব? অনেকগুলো কারণ আছে। আমরা কি দেখেছি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন খাল খনন করেছিলেন, খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেরকম বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন, আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। তার ফলে যেটা হয়েছিল, বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া হলো, শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য। যেখানে দুটি হতো সেখানে তিনটি ফসল হওয়া ধরলো, শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। এই বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল কয়েক বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, সেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হলো। অল্প পরিমাণ হলেও আমরা বিদেশে খাদ্য রফতানি করতে সক্ষম হয়েছিলাম। প্রিয় ভাই বোনেরা, বললে অনেক বলা যায়, আমি অল্প অল্প কয়েকটি তোমাদের সামনে তুলে ধরতে চাই। কেন, কি কারণে। তারপরে যদি আমরা দেখি, আমরা জানি তোমাদের সামনে এটিও আজকে আলোচনা হয়েছে, যখন খুব সম্ভবত এটি মাহদি আমিন ও উপস্থাপন করেছে তোমাদের সামনে, যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে, তোমরা যেমন আছো, তোমাদের থেকে তরুণ যারা আছে, ছেলে মেয়ে তরুণ যারা আছে, সেটি শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, সব ধরনের মানুষ, শহরে থাকুক, গ্রামে থাকুক, সব ধরনের মানুষ কম বেশি বিভিন্ন রকম কর্মসংস্থানের তাদের সুযোগ সৃষ্টি করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা দেখলাম, আজকে যে আমরা রেমিটেন্স নিয়ে গৌরব বোধ করি, আমাদের প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে 1 কোটির মতন মানুষ থাকেন। সেখান থেকে তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, যেটি দিয়ে দেশের মানুষের বহু চাহিদা পূরণ করা হয়। এই যে রেমিটেন্স, এই যে মানুষগুলো সেখানে গিয়েছিল, এই মানুষগুলোর যাওয়ার উপায় বা ব্যবস্থা তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। এটা তোমরা জানো। ঠিক সেইটি ধরে আমরা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যে কোথায় কোথায় কোথায়। এবং নিশ্চয়ই তোমরা বাই নাও এটা শুনেছো, মাহাদি আমিন নিশ্চয়ই তোমাদের সামনে বলেছে, এই মুহূর্তে 8 থেকে বছরের 10 লক্ষ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছে। কিন্তু এই কর্মসংস্থানগুলো, যে কাজগুলোকে নিয়ে তারা যাচ্ছে, আমরা যদি বিভিন্নভাবে এই মানুষগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে পারি, যেমন একটু আগে রিজভী ভাই বলেছেন একটি কথা, যে যেমন রিক্সা চালক। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে হঠাৎ দেখলাম, একজনকে জিজ্ঞেস করছে, এখন তো ঘুরতে ঘুরতে সবাই একটা জিনিস দেখে, যে ঠিক আছে, ওই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যায়, আছে ভাই আপনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন, যে বিভিন্ন জন বিভিন্ন বলছে। তো আমি দেখলাম একজন মানুষকে মাঝ বয়সী থেকে হয়তো একটু বেশি হতে পারে, একজন গরিব মানুষকে জিজ্ঞেস করছে, আপনি কি করেন? বলে, আমি রিক্সা চালাই। কত বছর রিক্সা চালান? 35 বছর রিক্সা চালাই। প্রিয় ভাই বোনেরা, রিক্সা চালানোটা কিন্তু খুব একটা কায়িক পরিশ্রম। একজন রিক্সা চালক কিন্তু মাসে 30 দিন কিন্তু রিক্সা চালাতে পারে না, এটা নিশ্চয়ই তোমরা জানো।
এতটা পরিশ্রম হয়। যদিও এখন ব্যাটারি চালিত রিক্সা এসছে, সেটারও কিছু রিস্ক আছে। তো অত্যন্ত কায়িক পরিশ্রম এটা, শারীরিক অত্যন্ত পরিশ্রম এটা। একজন রিক্সা চালক, আমরা যেটা ট্রেডিশনাল রিক্সা আমাদের, শেষ মাসে হয়তো 2 সপ্তাহ হার্ডলি টেনে টেনে হয়তো আরও 5 দিন সে রিক্সা চালায়, 20 দিন 10 দিন কিন্তু তাকে রেস্ট নিতে হয়। এখন এই যে মানুষটা 35 বছর যাবৎ রিক্সা চালাচ্ছে, কেন একটা মানুষ 35 বছর যাবৎ রিক্সা চালাচ্ছে না? আমরা কি এমন কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি না এই রকম রিক্সা চালকদের জন্য, যে তাদেরকে, নিশ্চয়ই তার অন্য কোনো কোয়ালিফিকেশন বা কোয়ালিফিকেশন না থাকলে কোনো না কোনো গুণ তো তার কোয়ালিটিতে থাকতেই পারে, সে সেটিকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে না, সেটি আর্থিক কারণে অথবা ইনফ্রাস্ট্রাকচার, তাকে রাষ্ট্র সেই সুযোগ তৈরি করে দেয়নি। আমরা চাইছি এই রকম, শুধু রিক্সা চালক না, একটি স্ট্যাটিস্টিক্সে দেখা দেখা গিয়েছে, আমার মনে হয় এটিও বোধহয় এখানে আলোচনা হয়েছে, স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে যারা উচ্চ শিক্ষিত কম বেশি, তাদের মধ্যে বেকারত্বের সংখ্যাও বেশি কিন্তু। এখন যে সামগ্রিকভাবে যে বেকার সমস্যা, তাদের মধ্যে বেকার সমস্যার সংখ্যাও কিন্তু বেশি। কাজে মূল বিষয়টি হচ্ছে মানুষের কর্মসংস্থান। আমরা যদি সেই রিক্সা চালকের কথা চিন্তা করি, তাহলে 35 বছর যাবৎ কেন একটা মানুষ এত পরিশ্রম করবে, এরকম অমানসিক পরিশ্রম করবে? তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না? ইয়েস, আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি। কি কি ব্যবস্থা তৈরি করা যায়? আমরা গত কয়েক বছর ধরে ঘেটে 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 বের করেছি যে কি করা যায়। এবং বিভিন্ন তোমাদের মতন যারা তরুণ আছে, তোমাদের থেকে যারা তরুণ আছে, বিভিন্ন ক্যাটাগরি যারা শিক্ষা দীক্ষা যাদের আছে, যাদের অল্প হোক বেশি হোক, বিভিন্ন মানুষকে কিভাবে দিয়ে এই যে 8 থেকে 10 লক্ষ মানুষ আনস্কিল লেবার যে এখন বিদেশে যাচ্ছে, এটিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই। আমরা এটি 8-10 লক্ষ থেকে আমরা 15 থেকে 20 লক্ষ নিতে চাই গ্র্যাজুয়ালি আমরা এটাকে। এবং এই মানুষগুলোকে আরও যাতে বেটার কাজ করতে পারে, অর্থাৎ এখন যদি ধরো একটা মানুষ র্যান্ডম যারা এখন যাচ্ছে, তারা হয়তো ধরো, উদাহরণ হিসাবে ধরলাম আমরা, মাসে $100 বেতন পাচ্ছে। কিন্তু তাকে যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিতে পারি, তাকে যদি আমরা এডিশনাল একটা ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে তার 100 টাকার বেতনটা 100 ডলারের বেতনটা $300 হয়ে যাচ্ছে। তাহলে তার নিজের যেরকম অবস্থার পরিবর্তন হলো, দেশের রেমিটেন্সের পরিমাণও সেভাবে বাড়লো। ওই যে খাল খনন বললাম, যে আমরা আবার খাল খনন করতে চাইছি, কেন করতে চাইছি? অনেকগুলো কারণ আছে। শহীদ জিয়া করেছিলেন সেচ সুবিধার জন্য, এটিও আমাদেরকে করতে হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য, এটিও আমাদের করতে হবে। সাথে আমাদেরকে কয়েকটি কথা চিন্তা করতে হবে। যেমন ধরো, নিশ্চয়ই তোমরা পত্রপত্রিকায় পড়েছ যে পানি, মাটির নিচে যে পানি আছে, এই পানি টানতে টানতে 20 কোটি লোক প্রতিদিন পানি ব্যবহার করে, টানতে টানতে পানি নিচে নেমে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। তার ফলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। আমরা যদি সারফেস ওয়াটার বেশি করে জমা করতে না পারি, সারফেস ওয়াটার যত আমরা জমা করবো, এটি আস্তে আস্তে চুয়ে চুয়ে তো নিচে যাবে। তখন নিচের ওয়াটারটা আবার রিচার্জ হবে, তখন জিনিসটা আস্তে 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 সময় লাগবে, অনেক ধীরে ধীরে জিনিসটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তো আমরা এইরকম পরিবেশের আরও কতগুলো কাজ করতে চাইছি। আমরা দেখেছি ঢাকা শহর পৃথিবীতে এই পরিবেশের ক্ষেত্রে, বায়ু দূষণের ক্ষেত্রে পরপর কয়েক বছর ধরে ফার্স্ট হচ্ছে। যেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে মানুষের বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়, তার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ঢাকা শহরের বাতাসের মধ্যে আছে, বাংলাদেশের অনেক জায়গায় আছে। এটি তো অবস্থার পরিবর্তন করতে হবে, জাতিকে তো সুস্থ জাতি হিসাবে গড়ে তুলতে হবে। তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বৃক্ষরোপণ আমরা করব। এই যে বর্জ্য, এগুলো আলোচনা হয়েছে, তোমরা শুনো, আবারও আমি বলছি, কেন বলছি সেই কথাটিতেও আমি আসবো তোমাদের সামনে। বর্জ্য, ঢাকা শহর দিয়ে হাঁটো, যে কোনো শহর দিয়ে হাঁটো, যেখানে যে চারিদিকে ময়লা পড়ে থাকে, হ্যাঁ, সরকার অবশ্যই এই ময়লা পরিষ্কার করবে, কিন্তু একটা জিনিস, খুব ছোট্ট একটা উদাহরণ দিই, দেখো, তোমার ঘর বা তোমার বাসা, তুমি যত বেশি ময়লা করবে বা তোমার পরিবারের সদস্যরা যত বেশি ময়লা করবে, তত কিন্তু পরিষ্কার করারও বিষয়টি থাকবে। কিন্তু তুমি যত ময়লা কম করবে, ঘরে ময়লা, পুরো বাড়িতে যত তুমি ময়লা কম করবে, পরিষ্কার করার ঝামেলাটাও কম থাকবে, পরিষ্কার করতেও তো কষ্ট লাগে। সবাই মিলে যদি আমরা ময়লাই কম করি, তাহলে
অল্প কয়েকজন লোক মিলে কিন্তু সেটাকে পরিষ্কার রাখতে সক্ষম হবে, কিন্তু সবাই মিলে যদি শুধু ময়লাই করি, তাহলে পরিষ্কার করতেও তো অনেক বেশি মানুষ লাগবে এবং পরিষ্কার করেও শেষ করতে পারবে না। তো এই যে এইগুলা হচ্ছে পরিকল্পনা। এরকম ভাবে অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি। এখানে আমাদের ফুটবল প্লেয়ার, আমাদের ঢাকা মহানগরীর আহ্বায়ক আমিনুল তোমাদেরকে খেলাধুলার কথা বলেছে। এখানে রিজভি ভাই ওনার বক্তব্যে বলেছেন যে আমরা দেখেছি তরুণ সমাজরা কিভাবে বিভিন্নভাবে অন্যদিকে ইনভলভ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ যখন ইয়াং থাকে তার শরীরে অনেক রকম অনেক এনার্জি থাকে। এই এনার্জিটা তো কোনো এক জায়গায় তো তাকে এটা এনার্জিটা তো খরচ করতে হবে। আমরা ভালো জায়গায় নিয়ে আসতে চাই। ছোটবেলায় আমিও যখন ছোট ছিলাম পত্রপত্রিকা খুললে দেখতাম যে এই জেলার সাথে এই জেলার খেলা হচ্ছে, এই থানার সাথে এই থানার খেলা হচ্ছে, এই স্কুলের সাথে এই স্কুলের খেলা হচ্ছে। কিন্তু এখন সেগুলো সেভাবে দেখি না। জেলা টু জেলা হচ্ছে, আন্তঃজেলা হচ্ছে, বিভাগ হচ্ছে, নেশন ওয়াইড হচ্ছে। দেখো আমাদের মেয়েরা এশিয়ান ফুটবলে ভালো করেছে, আমাদের ছেলেরা ফুটবলে ভালো করছে। তা আমরা যদি এইভাবে আমাদের দেশের তরুণদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে বিভিন্ন স্পোর্টসের, আমরা যেটা বলেছি, আমরা নতুন কুড়ির সাথে তোমরা সবাই পরিচিত। নতুন কুড়ি একটা শব্দ, অনুষ্ঠান শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। এই নতুন কুড়ি আমরা বিভিন্ন ছেলেমেয়েদের, যে ভালো গান পারে, যে ভালো নাচ পারে, যে ভালো কোরআন আয়াত করতে পারে, যে ভালো মিউজিক ইকুইপমেন্ট বাজাতে পারে, আমরা এই ধরনের প্রতিভাগুলোকে আমরা বের করে এনেছি। আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা নতুন করি ক্রীড়াটা চালু করতে চাই। দেশের বহু ছেলেমেয়েদের মধ্যে বহু খেলার প্রতিভা, খেলোয়াড়ের প্রতিভা আছে, আমরা তাদেরকে বের করে আনতে চাই। এখন প্রশ্ন আসতে পারে যে এত মানুষ খেলবে কোথায়? আমাদের একটা পরিকল্পনা আছে যে ঢাকা শহরে, আমি তোমাদের সাথে আলোচনা করছি কারণ আমাদের আজকের বিষয়টি হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা। আমরা আন্দোলন করেছি দেশের মানুষকে সাথে নিয়ে, দেশের মানুষের সহযোগিতায় আমরা আন্দোলন সফল করেছি, কিন্তু তারপরে কি? তারপরে তো আমাদের যেতে হবে, দেশটা আমাদেরকে গড়তে হবে। আমাদেরকে দেশটা গড়তে হবে, আমাদের সবচেয়ে বড় কাজ এবং সবচাইতে ইম্পর্টেন্ট কাজ যেটি সামনে, সেটি হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা শুধু ডিবেট করে যাচ্ছি, কোনো পরিকল্পনা করছি না। আমাদেরকে তো পরিকল্পনা করতে হবে। 20 কোটি মানুষ, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, সমস্যা বাড়ছে। এই সমস্যাগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। এই 20 কোটি মানুষকে দিশা দিতে হবে। এই 20 কোটি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চলাফেরার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে। আমরা কি একবার এগুলো চিন্তা করছি? আমরা শুধু দোষ দিয়ে যাচ্ছি একজনকে আরেকজনকে। আমাদেরকে খেলোয়াড় বের করতে হবে। আমরা খেলোয়াড়রা, এবং আমি, যদিও নিজে আমি কখনোই খুব ভালো খেলোয়াড় ছিলাম না, কিন্তু কিন্তু না ভাই, সত্যি কথা বললাম, হাসার কি আছে? স্বীকার করছি তো, আমি সত্য কথা বলছি, আমি হাসছো কেন? তো এখন বিষয়টা হচ্ছে, কিন্তু আমি নিজে বিশ্বাস করি আমার ছোট ভাই খুব ভালো খেলোয়াড় ছিল, অ্যাজ এ প্লেয়ার হিসেবেও খুব ভালো ছিল, ক্রিকেটে, ফুটবলে, অন্য অন্য খেলা খুব ভালো খেলোয়াড় ছিল। আমি বিশ্বাস করি, তুমি কি শুধু গার্মেন্ট ফ্যাক্টরিতে সব রকম জব, এত মানুষের জব ক্রিয়েট করতে পারবা? তুমি মিল ফ্যাক্টরি করে এত মানুষের জব ক্রিয়েট করতে পারবে? তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করে বিভিন্ন আরো যেগুলা বিষয়ে আলোচনা আছে, শুধু এগুলা করেই কি এত মানুষের জব ক্রিয়েট করা যাবে? নো। তুমি বহু মানুষের জব তো, স্পোর্টস দিয়েও তো তুমি জব ক্রিয়েট করতে পারো। স্পোর্টস দিয়েও তো আমরা মানুষের জব তৈরি করতে পারি। বহু মানুষ খেলোয়াড় হতে পারে, বিভিন্ন খেলোয়াড়, আমাদের বহু খেলোয়াড়রা ভালো করছে। কেন খেলোয়াড়, প্রফেশনালি খেলোয়াড় হতে, কেন আমাদের ছেলে মেয়েরা প্রফেশনালি খেলোয়াড় হতে পারবে না? এই যে রিজভী ভাই একটা দেশের উদাহরণ দিয়েছে, অনেক দেশকে আমরা দেখেছি যে তারা তাদের টিম তৈরি করেছে, ফুটবল টিম, ক্রিকেট টিম তৈরি করেছে, তারা পুরা টিমের খেলোয়াড়দেরকে তারা বিদেশ থেকে নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা যাবে, বিভিন্ন দেশের টিম গঠন করবে, নিজের দেশের টিমকে তারা নেতৃত্ব দেবে, নিজের দেশের টিমের হয়ে তারা খেলবে বিদেশে, দেশের জন্য সুনাম বই নিয়ে আসবে, খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, খেলোয়াড় হিসেবে ওটাই তার পেশা হবে, সেখান থেকে সে তার ইনকাম করবে। এবং একটা সময় গিয়ে যখন তারা খেলোয়াড় হবে না, তখন তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে।
তারা আমাদের বিভিন্ন খেলোয়াড় প্রতিষ্ঠান থাকবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকবে, সেখানে তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কোথায় 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 আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। স্পোর্টস থেকে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে কয়েকটি এরকম, প্রত্যেকটা সাবজেক্ট তোমরা 8 ঘন্টা ধরে আলাপ করেছো, প্রত্যেকটা সাবজেক্ট আলাপ করে লাভ নেই। দেখো, আমি কাউকে ছোট করতে চাইছি না, কাউকে বড় করতে চাইছি না, কাউকে আহত করার উদ্দেশ্য আমার না, কাউকে ব্যথা দেওয়ার উদ্দেশ্য আমার না। বাট তোমরা গত 7 দিনের, গত 2 দিনের, গত 5 দিনের পত্র পত্রিকাগুলো খুলো তোমরা। আজকে তোমরা 8 ঘন্টা যাবৎ দেশ গড়ার পরিকল্পনা, যেই পরিকল্পনাগুলো আমরা গত কয়েক বছর ধরে সুন্দর করে আস্তে আস্তে বিভিন্ন বিশেষজ্ঞ সাথে আলাপ আলোচনা করে রেডি করেছি, তোমাদের সামনে মাত্র 8 ঘন্টায় উপস্থাপন করেছি আমরা। কয়েকটি, সব না, কিছু উপস্থাপন করেছি যেগুলো খুব জরুরি, যেই পরিকল্পনাগুলোর সাথে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, সেটি গ্রামের একজন সাধারণ গৃহবধূ হোক, গ্রামের একজন কৃষক হোক, গ্রামের একজন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেব হোক, সেটি একজন গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, হেডমাস্টার হোক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক বা হেডমাস্টার হোক, গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, তাদের প্রত্যেকের জীবনের সাথে, সেটি গ্রাম হোক শহর হোক, যেই মানুষগুলোর কথা বললাম সেটি গ্রামেই থাকুক শহরেই থাকুক, এই প্রত্যেকটি মানুষের জীবনের সাথে যেই বিষয়গুলো রিলেট করে, যেই বিষয়গুলো তাদের জীবনকে নিরাপত্তা দেয়, নিরাপদ করে, সেই রকম কতগুলো বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। তোমাদের সামনে আমরা তুলে ধরেছি কারণ তুমি যদি গত কয়েকদিনের পত্র পত্রিকা দেখো, গত কয়েক মাসের পত্র পত্রিকা দেখো, এই মুহূর্তে আমি বিএনপি করি বলে আমি গর্ব করে বলতে পারি, এইরকম ইন ডিটেইল, এই যে 8 ঘন্টা ধরে আলোচনা করলে তোমরা কতগুলো পলিসি, এইরকম ইন ডিটেইল দেশ গড়ার পরিকল্পনা বিএনপি ছাড়ার কোন দল দিয়েছে? কোন দলের কাছে এই মুহূর্তে এরকম পরিকল্পনা আছে? অন্য কোন রাজনৈতিক দলের কাছে, হ্যাঁ, অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্নভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে। কিন্তু সবার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমাদেরকে তো বাস্তবধর্মী হতে হবে। মানুষের সমস্যা কি, মানুষ কি চাইছে, দেশের মানুষ কি চাইছে, দেশের সামনে প্রয়োজন কি, কি বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, আজকে আমরা চেষ্টা করেছি তোমাদের এই 8 ঘন্টার অনুষ্ঠানে, আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে। কেন তোমাদের সামনে? আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আরও, তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন, তোমাদের সামনে, তোমাদেরকে দিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকে দিয়ে এই যে অনুষ্ঠানটি, অনেকে বক্তব্য ছিল যে না, এটা যেহেতু বিএনপি অনুষ্ঠান, মূল দলকে দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, আমরা হয়তো করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করেছি, আমরা চিন্তা করেছি একটু ভিন্নভাবে। তোমরা আমার সামনে আজকে যারা বসে আছো, তোমরা তোমরা এবং তোমাদের যে পরবর্তী জেনারেশন, পরবর্তী আরো 2টো জেনারেশন অন্তত যদি আমরা ধরি, এই তোমরা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। আজকে তোমাদের যেই বয়স কম বেশি, তার থেকে 5 বছর পেছনে যারা, তার থেকে 10 বছর পেছনে যারা, এরাই হচ্ছে বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ। তোমাদের থেকে যারা 5 বছর পেছনে, তোমাদের কম বেশি এভারেজ বয়স থেকে, তোমাদের থেকে যারা 10 বছর পেছনে, তোমরা হচ্ছে বাংলাদেশ ইমিডিয়েট ভবিষ্যৎ। তোমাদের উপরে বাংলাদেশের সামনের দিনে মুভিং ফরওয়ার্ড, সামনের দিনে যাওয়া নির্ভর করছে, এবং কতটা শক্তিশালীভাবে, কতটা দৃঢ়ভাবে আমরা সামনে যেতে পারি সেইটি নির্ভর করছে তোমাদের উপরে। সেই জন্যই আজকে আমি তোমাদেরকে দিয়ে আমাদের এই প্রথম অনুষ্ঠান, এই দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান ছাত্র দলকে দিয়ে আমি শুরু করেছি। সেই জন্যই
তোমরা হয়তো বলতে পারো, ভাইয়া আমাদেরকে যে ফোল্ডার দিয়েছেন এখানে তো অল্প কয়েকটা মাত্র লিফলেট আছে, প্রত্যেকটা সাবজেক্ট আছে কিন্তু অল্প কয়েকটা লিফলেট আছে। ইয়েস, অল্প কয়েকটা লিফলেট আছে। দেখো, ওই স্বৈরাচার যাকে বিদায় করেছে, যাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ওরকম একটা কঠিন কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা নিজেরা প্রত্যেকে 10টা করে লিফলেট তৈরি করে কি বিলি করতে পারবে না? মানুষকে গিয়ে বোঝাতে পারবে না? প্রত্যেকটি সদস্য তোমাদের সহকর্মী নিয়ে। ইয়েস, পারবে তোমরা, পারবে তোমরা। এটা আমি আমার আত্মবিশ্বাস থেকে বললাম। তোমরা ইয়ে স্লোগান না দিলেও আমি আমার আত্মবিশ্বাস থেকে বিশ্বাস করতে চাই যে তোমরা প্রত্যেকে পারবে। 10 কপি করে মিনিমাম তোমরা তোমাদের সহকর্মীদেরকে নিয়ে, তোমাদের প্রত্যেকের যে ইউনিট আছে, তোমাদের প্রত্যেকে তোমরা ফিরে যাবে, তোমার স্ব এলাকায় স্ব ইউনিটে ফিরে যাবে, গিয়ে তোমরা প্রত্যেকের সাথে নিয়ে 10 কপি হোক, 50 কপি হোক, 100 কপি হোক, এখানে প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা মানুষ, তুমি যেই সমাজে বসবাস করো সেখানে প্রত্যেকটা মানুষ, এখানে ছাত্রদের কথা বলা আছে, এখানে যারা অল্প শিক্ষিত বা বেশি শিক্ষিত, কম বেশি, সেই ধরনের নারী পুরুষ সবার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কি করতে চাইছি সেই কথাগুলো বলা আছে, যা তোমরা শুনেছ। মনে আছে না ভুলে গিয়েছো সব যা শুনেছ? মনে আছে সারাদিনে যা শুনেছ? ওকে, গুড, ভেরি গুড। এই কথাগুলো বলতে পারবে। আমরা এখানে ফ্যামিলি কার্ডের কথা বলেছি। এই এখানে হয় কি, আমরা তো যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, সাবজেক্ট থাকে, বিশেষ করে স্কুল কলেজে অনেকগুলো সাবজেক্ট থাকে, তার মধ্যে একটা দুটো সাবজেক্ট নিজের খুব পছন্দের থাকে। ঠিক আমার কাছে এখানে দুটো সাবজেক্ট আছে খুব পছন্দের। একটা হচ্ছে কৃষক কার্ড, আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই দুটো আমার খুব পছন্দের সাবজেক্ট, অন্যগুলোও পছন্দের, বাট অন্যগুলো থেকে একটু বেশি আমার পছন্দের এই দুটো সাবজেক্ট। কেন? তোমাদের সামনে আমি আমার ফ্যামিলি কার্ডের কেন পছন্দ, প্রথমে এইটা আমি একটু আমার যে চিন্তাটা আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখো, নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এই কথাটা তো শুনেছো তোমরা, কম বেশি জানো এই কথাটি। দেখো, বাংলাদেশের অর্ধেক পপুলেশন হচ্ছে নারী। আমরা মা বলি, বোন বলি, যেভাবেই আমরা বলি না কেন, নারী। আমরা এই নারীদেরকে যদি বাদ দেই, আমরা দেশকে কখনোই সামনে নিতে পারবো না। কিন্তু এই নারীদেরকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে তাদের স্বাবলম্বী করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা দিতে চাই সেটি তোমাদের সামনে তুলে ধরেছে, যে এখানে শালম্বদে উপস্থাপন করেছে এটি, ও তুলে ধরেছে তোমাদের সামনে। এখন কথা হচ্ছে যে আমরা যতটুকুই প্রথমে সহযোগিতা দিব একজন নারীকে, পরিবারের যে গৃহিণী বা কর্ত্রী থাকবে তাকে, এটা কিন্তু শুধু নারীর জন্যই হবে, কিন্তু এটা কোনো পুরুষ মানুষ পাবে না, এটি শুধু নারীদেরকে আমরা দিব। রিসার্চে যেটা দেখা গিয়েছে, একজন মাকে যখন, এটা রিসার্চের একটা রেজাল্ট, একজন পরিবারের একজন গৃহিণী বা মা বা কর্ত্রীকে যখন একটি সহযোগিতা দেওয়া হয়, তখন সাধারণত উনি 2-3টে কাজ করেন। প্রথমত, তার হাতে যখন মিনিমাম একটি সহযোগিতা থাকে, অর্থাৎ মিনিমাম যদি একটি অর্থের ব্যবস্থা থাকে, উনি প্রথমে তার পরিবারের সন্তানদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে, যাতে সুস্বাস্থ্য থাকে সেটি নিশ্চিত করে। দ্বিতীয়ত, উনি তার সন্তানদের শিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করতে চায়। এবং তৃতীয়ত, ওনার হাতে যখন একটি অর্থনৈতিক সচ্ছলতা থাকে, তখন উনি ছোট 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 বিনিয়োগ করে, যেখান থেকে তার সংসারের জন্য কিছু রিটার্ন আসবে, কিছু বেনিফিট আসবে। আচ্ছা, এখন দেখো ভাই বোনেরা, এই যে তিনটা কারণ আমি বললাম, 1, 2, 3, যেই তিনটে, এই তিনটাকে তুমি এক করো, তাহলে প্রথম 1 বছরে হবে না, 2 বছরে হবে না, 3 বছরে হবে না, 5 বছর পরে গিয়ে একটা ইফেক্ট আস্তে আস্তে শুরু হবে। কি ইফেক্ট? আস্তে আস্তে ওই পরিবারগুলো, আমরাও তো একবারে দিতে পারবো না সবাইকে, সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, ধীরে ধীরে আমরা শুরু করব। প্রথমে আমরা সরকারের যেটা নিয়ম, পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করব, এবং আমাদের এইম থাকবে ইনশাল্লাহ, আল্লাহর মতে সরকার গঠনের সক্ষম হলে আমরা জনগণের রায়, আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব 50 লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য, দেওয়ার জন্য। তো এখন
এই যে যাব, তুমি 50 লক্ষই ধরো আর 5 জনই ধরো, কি হবে রেজাল্ট? যেটা রেজাল্ট আমরা ফোর্সি করতে পারি, যে রেজাল্ট আমরা দেখতে পারি রিসার্চের মাধ্যমে, যে প্রথম 1 বছর 2 বছর 3 বছর না, মোটামুটি 5 বছর থেকে যেটা হবে, তুমি একটা পরিবার পাবা, যেই পরিবারের ছেলেমেয়েরা কম বেশি শিক্ষার আলো থেকে বঞ্চিত না, তারা শিক্ষার আলোর থেকে, শিক্ষার আলোর নিচে এসে দাঁড়িয়েছে। এইগুলো এক। দুই হচ্ছে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবারটা মোটামুটিভাবে সুস্থ সবল, অসুস্থ না। 3 নম্বর বিষয় হচ্ছে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবার মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল, তার টিনের চালটা ফুটা হয়ে যে পানি পড়ে, ওই পানি পড়াটা সে বন্ধ করতে পেরেছে তাকে। অর্থাৎ আমি খুব দৈন্য দশার থেকে একটু বেটার অবস্থায় আসছি 5 বছর পরে। এই সাপোর্টটা যদি আমরা কন্টিনিউ করতে পারি এই পরিবারগুলোকে, আস্তে 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 আস্তে, তো এখন এরকম একটি পরিবার তো না, আস্তে আস্তে শত শত পরিবার হবে, শত থেকে হাজার পরিবার হবে, এবং হাজার পরিবার থেকে লক্ষ, লক্ষ পরিবার থেকে কোটি। মোটামুটি হিসাবে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 4 কোটির কিছু উপরে পরিবার আছে। এভারেজ পরিবারের সংখ্যা 5 জন সদস্যের পরিবার, এরকম মিলিয়ে প্রায় 4 কোটির মতন পরিবার আছে। তুমি যদি 1.5 থেকে 2 কোটি পরিবারকেও মোটামুটি একটা সচ্ছল অবস্থায় নিয়ে আসতে পারো, আমরা কি চিন্তা করতে পারি 5-7 বছর পরে দেশের একটা অবস্থাটা কিরকম হবে? তোমরা চিন্তা করো জিনিসটা। এটাই হচ্ছে দেশ গড়ার পরিকল্পনার কথা, সেই জন্যই আমি তোমাদের বলতে চাইছি। এবার আসো, এবার আসো, এই যে পরিবারগুলো যখন একটু একটু করে সচ্ছল হবে, তখন কিন্তু তার, এই যে মা যখন বুঝবে, মায়ের যখন সক্ষমতা বাড়বে, সে তার সন্তানদেরকে ভালো মন্দ দুটো খাওয়ানোর চেষ্টা করবে। বাজারের উপরে প্রেশার পড়বে, এর বাইরেও এখনো বাজারের উপরে হয়তো কম বেশি প্রেশার আছে। আমরা ফার্মার্স কার্ডটা এই জন্য ইন্ট্রোডিউস করতে চাই। কয়েক রকমের, যে ফার্মার্স কার্ড মজিদ, ডক্টর মজিদ তোমাদের সামনে বলেছে, নিশ্চয়ই বলেছে, কয় রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বৃহৎ কৃষক আছে, কয়েক ক্যাটাগরির কৃষক আছে। কাকে কোন ক্যাটাগরিতে ধরায় নিশ্চয়ই আলোচনার সময় তোমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা এরকম প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক, প্রথমে এদেরকে আমরা টার্গেট করব। আমরা এই কৃষকগুলোকে ফ্যামিলি কার্ডই বলো বা কৃষক কার্ডই বলো, একজন মানুষ যে সারা জীবন পাবে তা না। তাই সে যখন একটা অবস্থায় মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে, তখন কিন্তু সেই সুযোগটা, যেহেতু রাষ্ট্রের সুযোগ, রাষ্ট্র সবাইকে সুযোগ দিতে চায়, যাতে যারা বিশেষ করে সুযোগ বঞ্চিত, সো দ্যাট সবাইকে রাষ্ট্র একটা অবস্থার মধ্যে তুলে আনতে চায়, একটা স্বাবলম্বী অবস্থার মধ্যে। কৃষক খাতের ক্ষেত্রে এইভাবে আমরা কৃষকদেরকে সুবিধা দেব। কি কি সুবিধা দেব আলোচনা হয়েছে, কিন্তু এই সুবিধার আউটপুট কি হবে এটাও হয়তো আলোচনা হয়েছে, তাও আমি একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, এই কৃষক একজন যখন এই সুবিধাটা আস্তে আস্তে পাবে, প্রথম 1 বছরে যে তার কিছু হয়ে যাবে তা না, প্রথম 2-3 বছরে যে কিছু হয়ে যাবে তা না, কিন্তু 5 থেকে 7 বছর কন্টিনিউ যদি করতে পারে, তাকে যদি এই সুবিধাটা আমরা দিতে পারি, সেই ক্ষুদ্র কৃষকটা, প্রান্তিক কৃষকটা কিন্তু ক্ষুদ্রতে রূপান্তরিত হবে, ক্ষুদ্র কৃষকটা মাঝারি কৃষকে রূপান্তরিত হবে, মাঝারি কৃষকটা একটু বৃহৎ না হলেও আরেকটু উপরে চলে যেতে পারবে। অর্থাৎ কৃষকের যে মেরুদণ্ড, অর্থনীতিকে মেরুদণ্ড, সেটি আস্তে 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 শক্তিশালী হবে। মূল লক্ষ্য আমাদের সেটাই। এর বাইরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে শিক্ষা। তোমরা ছাত্র দলের সদস্য, সরাসরি তোমরা সম্পৃক্ত এই শিক্ষার সাথে। এখানে শিক্ষার ব্যাপারে খুব সম্ভব মাহাদি আমিন বোধহয় বলেছে যে কিভাবে আমরা প্রথমেই জোর দিতে চাই প্রাথমিক শিক্ষার উপরে। প্রাথমিক শিক্ষার উপরে কিভাবে জোর দিতে চাই, দেখো, আমি জিনিসটাকে সম্পূর্ণভাবে এভাবে দেখি। আমরা যাই পরিবর্তন করতে চাই না কেন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, যেটিই পরিবর্তন করতে চাই না কেন, আমাদের শিশুদেরকে, অর্থাৎ আগামী দিনে যে ভবিষ্যৎ, তোমাকে যদি আজকে, তুমি যেই বয়সে পৌঁছে গেছো, আমি জানি সারাদিন শোনার পরে কারো কারো একটু বোরিং লাগছে আমার কথা, কিছুটা বোরিং লাগছে, হাইটাই তুলছে অনেকে দেখতে পাচ্ছি। তবে একটু ধৈর্য ধরতে হবে। এই জন্য ধৈর্য ধরতে হবে, তোমাদের কাঁধে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাতে যাচ্ছে, দায়িত্ব দিতে চাচ্ছি আমরা। যুদ্ধটা অনেক লম্বা।
যুদ্ধটা অনেক কঠিন সামনে। সামনের যুদ্ধটা অনেক কঠিন। তো আসো আমি ওইটাতে আসি, প্রথমে ওটা শেষ করি। প্রাথমিক শিক্ষা, তুমি আমি আমরা। তো আচ্ছা, তোমাদের কথাই বলি, তুমি যেই বয়সে পৌঁছে গিয়েছো, এই বয়সে তুমি অনেক কিছু শিখেছো। আহ, ভালো কিছু শিখতে তোমাকে একটু বেগ পেতে হবে, কষ্ট পেতে হবে। যেমন এই সময় যদি তোমাকে আমি বলি বই পড়ার অভ্যাস করতে হবে তোমাকে প্রতিদিন 2 ঘন্টা করে, তোমার কিন্তু মাথায় বাজ পড়বে। কারণ তুমি 3 ঘন্টা করে ফেসবুক দেখে অভ্যস্ত। ট্রু, এটা অভ্যাস হয়ে গেছে তোমার। 2 ঘন্টা করে, আছে তোমাদের মধ্যে যে কেউ সবাই এরকম তা না, কয়েকজন আছে কিন্তু সংখ্যা কম। 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা বই পড়ার আমার সহকর্মীদের মধ্যে, ছাত্রদের সহকর্মীদের মধ্যে অনেকেই তোমরা আছো। বাট তারপরে ওভারঅল একটা এভারেজ কথা বলছি। কিন্তু প্রাইমারি স্কুলের একটা ছোট বাচ্চাকে, ক্লাস 1-এ, 2-এ, 3-এ, 4-এ, 5-এ, 6-এর বাচ্চাকে এই প্র্যাকটিসটা কিন্তু আমরা ইজিলি করাতে পারবো। যে বই পড়তে হবে, নো ফেসবুক, নো সোশ্যাল মিডিয়া, যাও হাফ 1 আওয়ার 1 ঘন্টা থাকো, বই পড়তে হবে, খেলতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, গাছের যত্ন নিতে হবে, পশু পাখির যত্ন নিতে হবে, বড়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে ঝগড়া করা অ্যাভয়েড করতে হবে, বড়দের সাথে বেয়াদবি করা অ্যাভয়েড করতে হবে, মুখে মুখে তর্ক করা অ্যাভয়েড করতে হবে, যুক্তি তর্ক দিয়ে কথা বলতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস 1, 2, 3, 4, 5, 6-এর প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা শেখাতে পারবো, শেখানোটা অনেক সহজ হবে। এবং তাদেরকে যদি আমরা শিখাতে যাই, এই ভালো জিনিসগুলো শিখাতে চাই, তাহলে আরেকটি জিনিস আমাদের দরকার, সেটি হচ্ছে আমাদের শিক্ষক, প্রাইমারি স্কুলের যে শিক্ষক। দেখো, আমি কাউকে আঘাত করছি না, কিন্তু বাস্তবতা যেটা, যতটুকু তোমরাও যেন আমিও যেন এই দেশে যখন ছিলাম দেখেছি কম বেশি, নর্মালি মাস্টার্স পাস করেছে, ডিগ্রি পাস করেছে, ঠিক আছে, কোথাও চাকরি পাচ্ছে না, মোটামুটি পাস করেছে, এরকম লোক প্রাইমারি স্কুলের গিয়ে টিচার হয়ে যাচ্ছে। কিন্তু প্রাইমারি স্কুলের টিচার কারা হবে? প্রাইমারি স্কুলের টিচার তো তারাই হবে যারা মানে ভালো স্টুডেন্ট। কারণ ভালো স্টুডেন্ট যদি টিচার হয়, সে তখন তার স্টুডেন্টদেরকে ভালো জিনিস শেখাতে পারবে, ভালো জিনিস শেখাবে। এখন এখন তোমরা হয়তো বলতে পারো, তাহলে কি প্রাইমারি স্কুলে যারা ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হয়েছে, তাদের সবাইকে আমরা বের করে দেবো চাকরি থেকে, নতুন নিব? না, তা আমরা করব না। যারা শিক্ষক এর মধ্যে আছেন প্রাইমারি স্কুলের, তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই, ট্রেনিং দিয়ে তাদেরকে বেটার টিচার করতে চাই। তারা টিচার আছেন, তাদের মধ্যে আরও, তাদের নিশ্চয়ই বিভিন্ন রকম কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো আমরা তাদেরকে সুযোগ দিতে চাই, সেইগুলো যাতে তারা মোর সেগুলোতে তারা প্র্যাকটিস করতে পারে এবং ভালো টিচার হতে পারেন। এবং সেটা আমরা কিভাবে তাদের সাথে, ওয়ান ট্যাব ওয়ান টিচার নিশ্চয়ই তোমাদের সাথে এক্সপ্লেন করা, তোমাদের সামনে এক্সপ্লেন করা হয়েছে, করেছেন ওয়ান ট্যাব ওয়ান টিচার। আমরা ট্যাবের আন্ডারে একটা ছোট কম্পিউটার দিই তাদেরকে, প্রায় 3.5 লক্ষের মতন টিচার আছে, বা তারও কিছু উপরে প্রাইমারি স্কুল টিচার আছে। পুরা জিনিসটাকে, পুরো সিস্টেমটাকে আস্তে আস্তে নিয়ে আসতে চাই আমরা। সেটার মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং দিব। সেটার মাধ্যমে শুধু তারা ট্রেনিংই পাবে না, তারা সেটার মাধ্যমে আবার বিভিন্ন কোর্স বাচ্চাদেরকে শেখাতে পারবে। অর্থাৎ পুরো জিনিসটাকে সত্যিকারভাবে ডিজিটালাইজ করতে চাই আমরা। একবারে হবে না। আমরা যেই পরিকল্পনার কথা তোমাদেরকে বলেছি, কেউ যদি বলে 6 মাস 1 বছর হয়ে যাবে, নো, 6 মাস 1 বছর হবে না। কিন্তু আমরা সকলেই মিলে যদি ঠিক করি যে ইয়েস, আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাবো, শিক্ষা ব্যবস্থাকে আমরা এইভাবে গড়ে তুলব, যেটা আগামী দিনে আমাদেরকে পৃথিবীর বুকে টিকে থাকতে সহজ করবে, পৃথিবীর বুকে টিকে থাকতে সাহায্য করবে, আমরা তাহলে সেভাবেই সেটিকে তৈরি করে গড়ে তুলবো আমরা। তোমাদেরকে নিশ্চয়ই বলেছে, এখানে তোমরা আজকে অনেকে উপস্থিত আছো। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, যেই কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম, যে কারণে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা, আমি ধন্যবাদ জানিয়েছিলেন, যে তোমরা তোমাদের গোল্ডেন সময়টাতে, গোল্ডেন সময়টাতে যেখানে তোমরা নিজের ব্যক্তি লাইফ গড়ে তুলতে পারতে, সেইটা বাদ দিয়ে তোমরা চুজ করে নিয়েছিলে কি, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে তোমাদের সামনেও, আজকে তোমাদের সামনেও কিন্তু আমরা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, তোমরা বলতে পারবে ভাই আমাদের তো টাইম পার হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে, আমরা কিভাবে চাকরি বাকরি করব, কি চাকরি করবো, অনেকের আছে এই জিজ্ঞাসা, অনেকের আছে না তোমাদের মধ্যে, যে আমার তো বয়স পার হয়ে গেছে, আমি সরকারি চাকরি পাবো না, আমি কি করব। তোমাদের সামনে কিন্তু আজকে এইরকম একটা লিফলেট তোমাদের ফোল্ডারের মধ্যে আছে।
এরকম একটি লিফলেট তোমাদের ফোল্ডারের মধ্যে আছে, দেখেছো, নীল এবং সবুজ কালার। এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম জব কিভাবে কি কি জায়গায় আমরা কর্মসংস্থান করতে তৈরি করতে পারি। হ্যাঁ ভাই, তুমি ছাত্র দল করো, বাস্তবতা আমাদের তো মানতে হবে। দেশের একটা নিয়ম আছে, রাষ্ট্রের একটা নিয়ম আছে যে এই এইজের পরে আর আমরা দিতে পারবো না, সেই জন্য দিতে পারবো না। কিন্তু যাদেরকে আমরা দিতে পারবো না, শুধু ছাত্র দল না, এরকম বহু শত হাজারো লক্ষ লক্ষ যুবক আছে, শত লক্ষ হাজারো নারী আছে, মেয়ে আছে, যাদেরকে চাকরি হয়তো বয়সের কারণে দেওয়া সম্ভব হবে না, কিন্তু তাদের জন্য আমরা রাস্তা তৈরি করতে চাই, তাদের জন্য আমরা উপায় বের করতে চাই। সেটি আইটি সেক্টরে হতে পারে, সেটি কন্টেন্ট মেকিংয়ে হতে পারে, সেটি ডিপ্লোমা কোর্সের মাধ্যমে হতে পারে, সেটি বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে হতে পারে। অর্থাৎ তোমার যাতে হতাশার কোনো কারণ না থাকে, তোমার যাতে উপায় বের করে থাকে। ঠিক আছে, আমার বয়স শেষ হয়ে গেছে, আমি এই চাকরি পেলাম না, ওই চাকরি পেলাম না, কিন্তু তারপরে রাষ্ট্র আমার জন্য এই উপায় বের করেছে। আজকে তুমি যদি একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ জানো, তুমি ধরো আজকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানো, তুমি সাথে ইংরেজিও কম বেশি জানো, তুমি জার্মান ল্যাঙ্গুয়েজও জানো, এবং তোমার একটা টেকনিক্যাল ট্রেনিং আছে, কি তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব রিসার্চার তুমি হতে পারো, এরকম একটা ট্রেনিং তোমার আছে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে? তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি ঠিকই বিদেশে গিয়ে চাকরি খুঁজে নিতে পারবে, তুমি বাংলাদেশে বসেই চাকরি খুঁজে নিতে পারবে। আজকে এই যে পেপলের কথা হয়েছে, আজকে আমরা অলরেডি একটা টিমের সাথে কথা বলছি। তোমাদের মতন বহু লক্ষ লক্ষ তরুণ আছে, হাজারো লক্ষ তরুণ বাংলাদেশে আছে, সে ছাত্রদলের মেম্বার হোক অথবা না হোক, নিরপেক্ষ একজন মানুষ হোক, বিভিন্ন জন আজকে তো এই যে মোবাইল ফোন হাতে হাতে আছে, কন্টেন্ট মেক করে, ছোট ছোট 1 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের কন্টেন্ট তৈরি করছে, বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করছে, কিন্তু এই কন্টেন্টটা তৈরি করে সে ঠিক মতন প্ল্যাটফর্মে দিতে পারছে না। সে হয়তো সেখানে $50 একটার জন্য হয়তো $5 কামাই করছে, মাস গেলে হয়তো $500 কামাই করছে। কিন্তু আজকে যদি আমরা পলিসিটা ঠিক করি, যারা কন্টেন্ট মেক করছে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মেক করছে, তাদের জন্য যদি রাষ্ট্রীয় পলিসি আমরা আজকে ঠিক করি, তাদের জন্য পেপাল সহ যেগুলা ইন্টারন্যাশনাল গেটওয়ে আছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের, সেইটাকে যদি আমরা দেশে নিয়ে আসতে পারি, আমরা যদি গুগল, ফেসটাইম, মেটা, এদের অফিসগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে এই কন্টেন্ট মেকার যারা আছে তাদের ইনকাম দামাদাম বেড়ে যাবে, তাদের ইনকাম। সে হয়তো অন্য কোনো কারণে জব তৈরি করতে পারছে না, নিজের থেকে তার ভিতরে নিজের একটা কোয়ালিটি আছে, যেখান থেকে সে দেখেছে, আরে আমি তো এই কাজটা ভালো পারি, তাহলে আমি এইটা দিয়ে করি, এখান থেকে তো কিছু ইনকাম হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এখন তার জন্য পলিসিটা তৈরি করা, যাতে তার ইনকাম বৃদ্ধি পায়। তারপরে যখন 5 জন বন্ধু হয়তো কন্টেন্ট মেক করছে, এই 5 জন বন্ধু একসাথে যখন হবে, একসাথে কন্টেন্ট মেক করবে, যখন এই 5 জন বন্ধু, তখন তারা একটা ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। প্রতিষ্ঠান তৈরি করে যখন তারা একটা কোম্পানি ফর্ম করে যখন কন্টেন্ট মেক করবে, সেটা যখন থ্রো করবে, তাদের ইনকাম অটোমেটিক অনেক বেশি বৃদ্ধি হবে। আমাদেরকে এই জিনিসগুলোতে চিন্তা করতে হবে, আমাদেরকে এই জিনিসগুলোতে দেখতে হবে। এরকম বহু উপায় আছে, যেই উপায়গুলো আমরা বের করার চেষ্টা করছি। আবারও সকলের প্রতি, সকল রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখে বলতে চাই, বিএনপি ছাড়া আজকে এই মুহূর্তে, এই যে 8 ঘন্টা ধরে তোমরা আলোচনা করেছো তোমাদের সামনে, এখানে এখানে বিশেষ করে যদি আমরা এটাও ধরি, এই যে জব ক্রিয়েশন, একদিকে সবুজ এবং একদিকে নীল আছে, এই লিফলেটটাও তোমরা যদি ধরো, প্রত্যেকটা যে পাতার মতন আছে, প্রত্যেকটা পাতার মধ্যে যদি তোমরা যাও, পাতা মানে এই যে গাছের পাতার মতন, তাহলে তোমরা দেখতে পারবে অনেকগুলো সাবজেক্ট লেখা আছে যে কোথায় কোথায় স্কোপ তৈরি করা আছে। আমরা যে বলছি কোটি মানুষের কাছাকাছি আমরা জব তৈরি করব, কিভাবে তৈরি করব, কেন শুধু তো মুখের কথা বলছি না, আমরা আমরা জায়গাগুলো, স্পেসগুলো, প্রবাবল স্পেসগুলো আমরা তৈরি করেছি, প্রবাবল জায়গাগুলো, সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি, প্রবাবল জায়গাগুলোকে আমরা বের করেছি। ইয়েস, এখানে এখানে আমি আমার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে পারবো, এখানে এখানে আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এবং সেজন্যই আমরা যাচ্ছি। আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে চাই, আমরা টিচারদের ল্যাঙ্গুয়েজ টিচার তৈরি করতে চাই, আমরা ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই। আমরা রিক্সা চালক 35 বছর যাবৎ কেন রিক্সা চালাবে, সিএনজি চালক বছরের পর বছর কেন সিএনজি চালাবে, সে ধরো বেটার কিছু করতে পারে, তাদেরকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা ট্রেনিং দিব। কিভাবে বন্ধু বান্ধবরা মিলে হয়তো হলে বসে ল্যাপটপ নিয়ে কোনো একটা হয়তো অনলাইনে কোনো একটা মার্কেটিং এর কাজ করছে, তাকে যদি আমরা এই যে বিভিন্ন স্বৈরাচারের সময় বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং কতগুলো তৈরি করা হয়েছিল সায়েন্স পার্কের নামে, এগুলো অকেজো হয়ে পড়ে আছে, এগুলোতে বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে,
আমরা যদি এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দিই, তাদেরকে ছোট একটা অফিসের মতন করে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এখানে এসে বন্ধু বান্ধবরা মিলে তারা এসে এখানে তখন একটা কোম্পানি তৈরি করবে। কোম্পানি তৈরি করার মাধ্যমে তারা সেখান থেকে বেটারভাবে কাজ করতে পারবে। এখন হয়তো হলে থাকছে বা মেসে থাকছে, ওই খাটের উপরে শুয়ে শুয়ে বসে বসে তাকে হয়তো কাজ করতে হচ্ছে, কিন্তু সে যখন একটা ফর্মাল প্রপার জায়গা পাবে, তখন সে তার ওই হয়তো মাসে সে 50,000 টাকা ব্যবসা করছে, 50,000 টাকার ব্যবসাকে সে রাতারাতি হয়তো 5 লাখ টাকার ব্যবসায় সে নিয়ে যেতে পারবে, যদি তাকে আমরা প্রপার একটা স্পেস তৈরি করে দিতে পারি। ইয়াস, আমরা এই জিনিসগুলো চিন্তা করছি, এইভাবে চিন্তা করছি। প্রিয় ভাই বোনেরা, এই কথাগুলো আমার আগে অন্যরাও বলে গিয়েছে। তোমাদের কি মনে আছে কি কি তারা বলেছে? তোমাদের প্রত্যেক ফোল্ডারে কিন্তু একটা করে নোট বই আর কলম দিয়েছে আমরা। এটা কিন্তু সুভিনির হিসেবে দেইনি, এটা আমরা কাজের জন্য তোমাদেরকে দিচ্ছি। তোমরা কি নোট করেছো? নিজেদের মতন করে নোট করেছো তোমরা? যারা যারা করেছো গুড বয়, যারা যারা করেছো গুড গার্ল, যারা যারা করনি তারা নটি বয় আর নটি গার্ল। আচ্ছা, আচ্ছা। এখন এখন আসো, এখন আসো, এখন আসো। প্রথম যে বসতে হবে, বসতে হবে, সবাইকে বসতে হবে। ধৈর্যচ্যুতি ঘটলে ধরবে চলবে না, বসতে হবে। এখন প্রিয় সহকর্মীরা, ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা, পত্রিকার পাতা খুললে আমরা দেখেছি, এই রিসেন্টও যদি আমরা দেখি, আমরা দেখছি এর মধ্যে বহু ষড়যন্ত্র চলছে, জিনিসটা যাতে সত্যটা প্রকাশ না পায়, বিভিন্ন জনের বিভিন্ন ষড়যন্ত্র চলছে। কিন্তু পেটের ক্ষুধা কিন্তু বাস্তব কথা বলে, খালি পকেট বাস্তব কথা বলে। আমরা যদি পত্রিকার পাতা খুলি, খবরের কাগজ দেখি, আমরা তাহলে দেখতে পাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক বিদেশি হোক বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। হাসপাতালগুলোতে সে ঠিকভাবে চিকিৎসার সুবিধা নেই। স্কুল কলেজগুলোতে অনেক জায়গাতেই সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। রাস্তায় বের হলে ছিনতাই বলো যাই বলে এগুলো তো আছেই, কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে সুস্থ শরীরে ফিরে আসা যাবে কিনা সেটারও কিন্তু গ্যারান্টি নেই। খুব সম্ভব গত বছরও বাংলাদেশে 7,000-এরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনাতেই মারা গিয়েছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। যে মানুষটা মারা গিয়েছে এই 7-8 হাজার মানুষের মধ্যে, যারা ওই ওই ফ্যামিলির মেইন ইনকাম করত, এই মুহূর্তে ওই ফ্যামিলির কি অবস্থা আমরা কি কেউ জানি? আমরা কার পরের দিন খবর নিয়েছি, কিছু দেখেছি? ওই পত্রিকা পাতায় পড়লাম অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এতজন মারা গিয়েছে, বাস, দেন দি ম্যাটার ইজ ক্লোজ। কি হলো না হলো কিছুই জানলাম না, বুঝলাম না। ওই ফ্যামিলিগুলোর কি হলো? আমাদের কি একবারও মনে হয় না এটা একটা অস্বাভাবিক ব্যাপার? এত রোড অ্যাক্সিডেন্ট কেন হবে বাংলাদেশে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। স্বাস্থ্য সুবিধা ঠিক মতন মিনিমাম বেসিক সুবিধাটাও কেন পাবো না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত মিল ফ্যাক্টরি ধাপাধাপ কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে ব্যাংকের পর ব্যাংক ক্লোজ ডাউন করছে, শাট ডাউন করছে, কলাপস করছে। এই অস্বাভাবিক ব্যাপার তো এইভাবে চলতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার চলতে পারে না, এবং এই অস্বাভাবিক চলতে দেওয়া যেতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে, স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই। কেন নেই এই কথাটি বলি। বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। কেন বেঁচে মরে যাচ্ছে মানুষ, এর জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার।
এবং দেশ মানুষ রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা। এবং বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। বাংলাদেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট দেশের মানুষ, মাস্টার মাইন্ড, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে দেশের মানুষ। একজন গৃহবধূ 5 তারিখের যে আন্দোলন, যে পতন স্বৈরাচারের, সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের গৃহবধূ। সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের মুদির দোকানদার, ক্ষুদ্র মুদির দোকানদার। সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, বাসের হেল্পার, ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সহ স্কুল কলেজের ছাত্র। সেটির মাস্টার মাইন্ড এমনকি ছোট ছোট শিশু, 63 জন শিশু মারা গিয়েছে সেই আন্দোলনে। কেন? এই দেশে একটি জবাবদিহিতার সরকার তৈরি হতে হবে। জবাবদিহিতা থাকলেই ধীরে ধীরে শুভ পরিবর্তন ঘটা শুরু হবে। অনেক ডিবেট থাকবে। দেখো, একটি কথা বোধহয় আমাদের আজকে বিবেচনা করা উচিত, যেটি আমরা দেখেছি গত 16 বছর ধরে, আমি ভালো আর সব খারাপ, এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য রাখার অধিকার তার আছে। কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এটির পরিবর্তন হতে হবে। এক, এবং বহু আলোচনা হচ্ছে, বহু ডিবেট হচ্ছে। একটু আগেও আমি তোমাদেরকে বলেছি, এই মুহূর্তে, হ্যাঁ, ভেগ টার্মে অনেক আছে। হ্যাঁ, আমরা দেশকে সৎ মানুষের শাসন দিব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করব, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে, অনেক রাজনৈতিক দলের। বাট আজ সারাদিন তোমরা একদম স্পেসিফিক, প্রিসাইসলি মানুষকে টাচ করে, মানুষের জীবনকে স্পর্শ করে, মানুষের জীবনকে গড়ে তোলে, এইরকম প্রিসাইস আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? তারা তাদের রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছে, তারা তাদের সংগঠনের বিষয়ে আলোচনা, হ্যাঁ আমরাও করেছি, আমাদের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা। কিন্তু দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? দেখাও, বলো কারা করেছে? আর কোন দল করছে বিএনপি ছাড়া? বিএনপি ছাড়া আর কোন দল করছে? কেউ করছে না, কেউ করছে না। হ্যাঁ, ভেগ টার্মে বললাম তো আমি, ভেগ টার্মে, হ্যাঁ আমরা এই করব, এই করব। করবা কি ভাবে ভাই? কিভাবে করবা? আমরা তো জাতির সামনে উপস্থাপন করছি যে আমরা এই করব, এইভাবে আমরা ফ্যামিলি কার্ড করব, এইভাবে আমরা স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করব, স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে আমরা মানুষ যাতে অসুস্থ কম হয়, মানুষ যদি একটা পরিবার যদি অসুস্থ কম হয়, তাহলে তো তার হাসপাতালে যাওয়া কমে যাবে।
একটা উপজেলায় যদি 100টা পরিবার থাকে, 100টা পরিবারের মধ্যে 70টা 80টা পরিবার যদি সুস্থ থাকে, তাহলে 20টা পরিবারকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিতে পারবে। কিন্তু ওই 100টা পরিবারের মধ্যে যদি 80টা পরিবারই অসুস্থ হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে তো বেডের সংখ্যা হচ্ছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডের সংখ্যা হচ্ছে 51। বাই দ্য ওয়ে, তোমাদের একটা ইনফরমেশন দিই, এই যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, 51 সদস্যের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য হাসপাতাল, এটা তো জানো তোমরা, তাই না? এটা তো জানো নাকি? 51 বেডের যে 51 বেডের 31 বেড কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরবর্তী 20 বেড করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। এটা তোমাদের জানা উচিত। এর আগে পিছে এর আগে পিছে কিন্তু আর কিছু হয় নাই। সাধারণ গ্রামের মানুষ যখন অসুস্থ হয়, কিছু হয়, ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েই তার স্বাস্থ্য সেবা নেয়। এটাও তোমাদের করে যাওয়া, তোমার দলের করে যাওয়া। তো এখন প্রিয় ভাই বোনেরা, দেশের অর্থনৈতিক ব্যবস্থা অলমোস্ট ধ্বংস, শিক্ষা স্বাস্থ্য যাই বলো না ধ্বংস। আমরা সেজন্যই নাম দিয়েছি আজকের অনুষ্ঠানে দেশ গড়ার পরিকল্পনা। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আন্দোলন সফল করার জন্য যেরকম জনগণের সহযোগিতা লেগেছিল, জনগণের অংশগ্রহণ পার্টিসিপেশন লেগেছিল, এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে, পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে, কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। এটা বোঝো তোমরা? তাহলে জনগণকে যদি পার্টিসিপেট করাতে হয়, আন্দোলনের সময় যেরকম জনগণের কাছে গিয়ে গিয়ে মিটিং মিছিল করে জনগণকে বুঝিয়েছিলে তোমরা যে কেন আন্দোলনে আসা প্রয়োজন, তোমাদের কি মনে হয় না এই সব কাগজগুলো নিয়ে, এই সব পরিকল্পনাগুলো নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তোমাদের যাওয়া প্রয়োজন? তার আগে তোমাদের কাছ থেকে আমি একটি অনেস্ট ওপিনিয়ন, একদম অনেস্ট, কিচ্ছু বলবো না আমি, চিনলেও বলবো না, না চিনলেও বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। সারাদিন তোমরা যেই 8টি বিষয় নিয়ে আলোচনা করেছো, প্রশ্নটি হচ্ছে আমার, তোমরা কি মনে প্রাণে বিশ্বাস করে যে বিএনপি আল্লাহর রহমতে দেশ পরিচালনার সুযোগ পেলে এবং এই কাজগুলো আমরা শুরু করতে পারলে, আমরা যদি এক্সকিউজ মি আমরা যদি 40%ও সফল হই, তাহলেও দেশের অবস্থার পরিবর্তন হবে, এই কথাটি আত্মবিশ্বাসের সঙ্গে কে কে বিশ্বাস করো? হাত তোলো। সত্যি বিশ্বাস করো না যে হাত তোলার জন্য তুললে? সত্যি বিশ্বাস করো। ধন্যবাদ। নামাও এবার হাত। আজকে ছাত্রদলের একদম সামনের কাতারে ছাত্রদল ছাড়া যারা বসে আছেন, আপনাদেরকে হাত তুলতে বলিনি, আমি শুধু ওদেরকে হাত তুলতে বলেছি। এনিওয়ে, এখন তোমরা ছাত্রদলের প্রতিনিধি হিসাবে আজকে যারা এখানে এসেছো, আমি একটু আগে একটা কথা বলেছি, তোমাদের ফোল্ডারে হয়তো আমরা 5 কপি করে খুব সম্ভব দিয়েছি বোধহয়, না? আমি যতটুকু মনে করি 5 কপি করে দিয়েছি হয়তো। তোমরা যদি শুধু এই 5 কপি নিয়ে গিয়ে ঘরে গিয়ে তুমি তোমার পড়ার টেবিলে বা সাইড টেবিলে যদি ফোল্ডারটা রেখে দাও, তাহলে তুমি দেশের সাথে অবশ্যই, জনগণের সাথে তো অবশ্যই, দলের সাথেও তুমি গাদ্দারি করলে। আর তুমি যদি আজকে তোমার জায়গায় ফিরে গিয়ে তোমার স্ব ইউনিটের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে বসে তুমি যা জেনে গেলে, তুমি যা বুঝে গেলে, সেগুলো যদি তোমরা তাদেরকে বোঝাও, বলো, এবং সাথে সাথে এই 5 কপিকে তুমি যদি 100, 500, 1000 কপিতে রূপান্তরিত করে, যে যতটুকুই পারো, ফটোকপি করে হোক, প্রিন্ট করে হোক, কোনো বড় ভাইকে বলে তার সহযোগিতা নিয়ে, কোনো শুভাকাঙ্ক্ষী সহযোগিতা নিয়ে যদি যত কপি পারো প্রত্যেকটা শিক্ষকের কাছে শিক্ষকেরটা পৌঁছে দিতে পারো, যদি গৃহবধূর কাছে ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে পারো, যদি কৃষকের কাছে কৃষক কার্ডটা পৌঁছে দিতে পারো, যদি ছাত্রছাত্রীদের কাছে তাদের শিক্ষা ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থাগুলো যদি পৌঁছে দিতে পারো, যার যার যেই সাবজেক্ট পৌঁছে দিতে পারো, তাহলে তুমি এই দেশ গড়ার পরিকল্পনার একজন অংশীদার হলে।
আজকে আমি আগেই বলেছি কেন তোমাদেরকে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে চেয়েছি, কারণ তুমি তোমার থেকে এভারেজে যে 5 বছর এবং 10 বছরের ছোট, তোমরাই হচ্ছে বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ। তোমরা যদি আজকে এগিয়ে আসো, তোমরা যদি আজকে ঐক্যবদ্ধ হও, তাহলে এই দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে। তা না হলে একটি ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হই, আমরা যদি যে যার অবস্থান থেকে, তোমরা যেহেতু হাত তুলে বলেছো এবং আমি সত্যিকার ধরে নিচ্ছি, বিশ্বাসের সাথে আমি ধরে নিচ্ছি যে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে এইগুলোর 40%ও যদি আমরা করতে পারি, দেশের অবস্থার পরিবর্তন হবে, মানুষের অবস্থার পরিবর্তন হবে। তোমরা যে হাত তুলে বললে ইয়াস, আমি তোমাদের এই ইয়াসটাকে ধরে নিচ্ছি যে মন থেকে তোমরা ইয়াস বলেছো, শুধু হাত তোলার জন্য ইয়াস বলনি তোমরা। কাজে আজকে আমাদের বসে থাকার সময় নেই। একটা কথা আইল বি ফ্র্যাঙ্কলি ব্লান্ট উইথ ইউ, ব্লান্টলি তোমার সাথে তুলে ধরবো, ফ্র্যাঙ্কলি তোমাদের সামনে বলবো। হ্যাঁ, আমাদের বিভিন্ন, তোমাদের এলাকায় বিভিন্ন আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কম বেশি যেটা মনে হয়েছে ভালো হবে আমরা সেটিই নিয়েছি। হয়তো তুমি একজনকে পছন্দ করতে, তুমি হয়তো আহ, আহ, সে হয়তো পায়নি, যে পেয়েছে তার সাথে হয়তো তোমার সম্পর্ক আছে, হয়তো অতটা না, একটু কম সম্পর্ক। ভাইরে, তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছো, তুমি তো তোমার দলের জন্য করছো। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য। এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। ধানের শীষকে মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে এই প্রত্যেকটা আটটার প্রত্যেকটা প্ল্যান আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ, এবং করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের হাতে, এবং তোমরা যত বেশি, তোমরা তোমাদের 5 বছর এবং তোমাদের 10 বছর পরের যে জেনারেশন আছে, তাদেরকে যত বেশি তোমরা তোমাদের সাথে সম্পৃক্ত করতে পারবে, যত বেশি তোমরা এই সব কাজের ভিতরে তাদেরকে সম্পৃক্ত করতে পারবে, আমরা তত দৃঢ়ভাবে দেশ গঠনের যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আমরা পাব। চলো আজকে তাহলে সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা। দেশ গড়ার যে পরিকল্পনা অনুষ্ঠান, দেশ গড়ার পরিকল্পনা যে পরিকল্পনাগুলো, এগুলো আমরা পরিকল্পনা রাখবো না, এগুলো আমরা যে কোনো মূল্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করব, জনগণের সম্পৃক্ত করার মাধ্যমে, জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে। আজকে সারাদিনের যে আমাদের ক্লাস, যা সেমিনার, যেভাবেই আমরা যেটা বলি না কেন, আমাদের আজকের প্রতিজ্ঞা, আজকের কর্মপন্থা, আজকের পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব। এটাই হচ্ছে আমাদের নেক্সট 2 মাসের কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। এই পরিকল্পনাগুলোর সাথে আমরা স্ব এলাকার মানুষকে সম্পৃক্ত করব, সমর্থন নিব, তাদের আমরা সমর্থন জোগাড় করব। রাইট? ওকে, এটাই তাহলে আমাদের আজকের প্রতিজ্ঞা। নিলাম আমরা প্রতিজ্ঞা ইনশাল্লাহ। আশা করি তোমরা তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবে। এটিই হোক আমাদের আজকের প্রত্যাশা, বিশ্বাসা, আল্লাহর কাছে আমাদের সেটিই আজকের চাওয়া। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।